নমস্কার। কিছুদিন বাদে ভিডিওটা বানাচ্ছি। গত এক উইক আপনাদের সাথে তেমন রেগুলার ভিডিও আসেনি, যদিও মার্কেটে তেমন কিছু বলারও ছিল না। হ্যাঁ, ভিডিও বানানোর হলে নিশ্চয়ই বানাতে পারতাম একই ব্যাপার বলে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো যেটা আপনাদের অলরেডি জানা আছে, যে মার্কেট একটা রেঞ্জের মধ্যেই কাজ করছিল বিগত মানে শুক্রবারের পরে আগে যদি দেখেন, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই যে এই পোর্শনটায় কিন্তু মার্কেট মোটামুটি ওই রেঞ্জের মধ্যে, যে দুটো দাগ আপনাদের সাথে এই চ্যানেলে বিগত এক মাস ধরে টেনে রেখে কথা বলছি, সেইটাই কিন্তু চলছে। রেঞ্জের মধ্যেই মার্কেট ঘোরাফেরা করছিল। আমাদের কি বলা ছিল যে 24,500 নিচে ক্লোজিং বেসিসে বা 450 নিচে ক্লোজিং যদি দেয় ডেলি ক্যান্ডেলে, তাহলে একটু নিচের দিকে অ্যালার্ট হওয়ার চান্স আছে, না হলে নয়। আর উপরের দিকের রেঞ্জটাও আপনাদের মার্ক করে দেওয়া ছিল 25,050 ওরকম ব্যাপারে। তো যদি দেখেন মার্কেট পুরো সপ্তাহটা ওর মধ্যেই ছিল। শুক্রবার দিন কিন্তু একটা ব্রেকআউট টাইপের ভালো গ্রিন ক্যান্ডেল করে কিন্তু ও ক্লোজিং দিয়েছে, যেটা কিন্তু ভালো। যেখানে আমি ভালো কথা বললাম যে মার্কেট একটু দাঁড়াচ্ছে, একটু ভালো জিনিস দেখাচ্ছে, তখন একটা কথা মনে রাখবেন, আজকেই খবর এসেছে আপনাদের সাথে যখন ভিডিও করছি তার 4-5 ঘন্টা আগেই খবর এসছে, আপনারাও নিশ্চয়ই জানেন যে ইউএস কিন্তু এখন ইরানের সাথে ডাইরেক্ট কনফ্লিক্টে চলে এসেছে এবং নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে ওদের B2 বোম্বার যেগুলো আছে ইউএসের, তাদের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এবার এটা কি এক্সকালেশন পর্যায়ে পড়ে? দেখতে গেলে হ্যাঁ, একটু এক্সকালেশন পর্যায়ে পড়ে। বাজার কি তাতে রিয়্যাক্ট করবে নেগেটিভলি? এই প্রশ্নের উত্তর কিন্তু আলাদা। দেখুন, একটা ব্যাপার মনে রাখতে হবে, কোন জিনিসটা আমার আপনার হাতে আছে, কোন জিনিসটা আমার আপনার হাতে নেই। কোন জিনিসটা আপনার হাতে নেই, যে আমেরিকা কি করবে, ইরান কি করবে, ইসরায়েল কি করবে, কালকে কি করবে, আজকে রাত্রে কি করবে, এটা আমার আপনার হাতে নেই। ঠিক আছে, আমার আপনার হাতে আছে চার্ট এবং সেই অনুযায়ী ডিসিশন নেওয়া। ভেবে দেখুন, এই যে পুরো মাসটা চলেছিল, এই মে মাস, এপ্রিল মাসের এই পুরো এক মাসের মোটামুটি এরকম রেঞ্জে আছে, এবং এই রেঞ্জটা মাত্র কিন্তু 2%, 2% অফ নিফটি, মাত্র 2%। যেখানে যদি 22,000 থেকে দেখেন 14%, 13%-এর মতো নিফটি উপরে গেছে, তারপর 2% ব্যান্ডে মাত্র 500 পয়েন্টে কনসলিডেট করছে। এর মধ্যে কত ঝড়ঝাপটা গেছে, ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট থেকে শুরু করে ইরানের কনফ্লিক্ট আরও বেড়েছে, তার মধ্যে যুদ্ধ ভাবটা আরও বেড়েছে। এই যে ইরান ইসরায়েলের যে ডাইরেক্ট কনফ্লিক্ট, এটা তো আজকে নয়, 9 দিন আগে থেকে চলছে। মার্কেট তো একবারের জন্যও 24,500 ভেঙে ক্লোজ দেয়নি। আমি বারবার আপনাদের এটা বলতাম, যখন এরকম রেড ক্যান্ডেল হয়েছিল সেদিন আমার ভিডিওর নিচে কমেন্ট দেখুন, সেখানেও বলেছিল যে হ্যাঁ কালকেই তো, অনেকে বলেছিলেন কালকেই তো 24,500 ভেঙে যাবে, দুদিনে মানে নেক্সট উইকের মধ্যে 22,000 চলে আসবে। কোনো চ্যানেল বলেছে যে জুনের ফার্স্ট উইকে দারুণ পতন শুরু হবে। সেগুলো আজকে কোথায়? তো আমি তাই বলছি, হতেই পারে 22,000-এ কেন 20,000-এও মার্কেট আসতে পারে। যদি আসে, আগে তো 24,500 ভেঙে ক্লোজিং দেবে, আমার আপনার সামনেই তো আস্তে আস্তে নামবে, তাই না? তো এই জন্যই টেকনিক্যালের উপর ভরসা রেখে, টেকনিক্যাল কি দেখছেন সেটার উপর নজর দিন। কি হতে পারে, ওই জ্যোতিষ শাস্ত্রটা অন্যদিকে হয়তো ভালো, কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে নয়। শেয়ার মার্কেটে আপনাকে, হ্যাঁ মার্কেট পরের সপ্তাহে এততে চলে যাবে বা পরের সপ্তাহে এই নিচে নেমে যাবে, এর কোনো জায়গা নেই। এইভাবে ট্রেডিং হয় না। এইভাবে করে কি, এইভাবে করে আপনার বেশ মজা লাগতে পারে, এই তো প্রেডিকশন করছি, মিলে গেলে বেশ ভালো, না মিলে গেলে ঠিক আছে, মানুষ তো ভুলে যায়, এরকম ব্যাপারগুলো হতে পারে। আবার একটা মিলে গেলেই বলবে এই তো আমি বলেছিলাম মিলে গেল, 10 বার বললে একবার তো মিলবেই, তাই না? এইভাবে কিন্তু রিয়েল ট্রেড করা যায় না। হ্যাঁ, ইউটিউব ভিডিও বানানো যায়, আপনি কারোর সাথে আলোচনাতে বলতে পারেন, বা আপনি নিউজ চ্যানেলে এসব শুনতে পারেন, কিন্তু রিয়েল যারা ট্রেড করে তাদের এইভাবে করলে চলে না। নিজের পয়সা, যে এরকম বলে না যে নেক্সট উইকে মার্কেট 22,000-এ নেমে যাবে, বা পরের উইকে মার্কেট 26,000, 30,000-এ চলে যাবে, এরকম যারা বলে তারা কিন্তু নিজেরা ট্রেড করে না, এটা মনে রাখবেন। কারণ ওই ভবিষ্যৎবাণীর উপর ট্রেডিং করা যায় না। ট্রেডিং করতে গেলে কিন্তু রিয়েলিস্টিক হতে হয়, চার্ট কি বলছে সেটার উপর নজর রাখতে হয়, লেভেলের উপর মানসিকতা জোর রাখতে হয়। এই জন্যই দেখুন এত ঝড়ঝাপটা গেছে, তাও নিফটি এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাও নিফটি আজকে 25,100। ভেবে দেখুন না,
নিজেকে একবার ভাবুন, যারা আজকেও 20,000-এর মত নিয়ে আছেন তাদের বলছি, যদি এই ব্যাপারেই থাকে, এই অবস্থাতেই ওয়ার্ল্ড থাকে, তাহলে কি 20,000-এ আসতে পারে নিফটি? কি মনে হয় নিজে জানাবেন নিচের কমেন্ট বক্সে। হ্যাঁ, কখন হতে পারে? যদি এই মানে এমন কিছু ওয়ার্ল্ড দেখে যেটা আগে কখনো হয়নি বা ওয়ার্ল্ড ভাবেনি। মার্কেট কখনো জানেন যেটা হয়ে আসছে তাতে রিয়্যাক্ট করে না। যেমন ইরান কিছু মিসাইল মারলো, ইসরায়েল তার প্রেক্ষিতে কিছু মিসাইল মারলো, এতে আর মার্কেট সেইভাবে রিয়্যাক্ট করবে না, কারণ একবার ওটা নিয়ে রিয়্যাক্ট করে নিয়েছে একটু নিচের দিকে। আচ্ছা, ইউএস এর কনফ্লিক্টটা নিয়ে কিন্তু একটু ব্যাপারটা আছে যেটা নিয়ে আলোচনা করব, আর একটা সেক্টর নিয়ে আলোচনা করব যেটার কিন্তু একটা খারাপ রেজাল্ট এসেছে, এটা নিয়ে বলবো, এই ভিডিওতেই বলবো। নিফটি নিয়েও আলোচনা করব, বাজারের সামগ্রিক অবস্থা নিয়ে। প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানেও কিন্তু জয়েন করে নিতে পারেন। এবার আসবো যে নিফটি সুন্দর 25,100-র উপরে ক্লোজিং দিয়েছে, যেটা কি ভালো, হ্যাঁ ভালো। এইবার এই যে ডেভেলপমেন্টটা হয়েছে উইকেন্ডে, যে ইরানের সাথে যে একটা ইউএসরা নিউক্লিয়ার একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, মানে নিউক্লিয়ার কনফ্লিক্ট ঠিক বলবো না, ওই ইউএস এখন ডাইরেক্ট, ইউএস আগেও ছিল, প্রকারান্তরে ছিল, যেমন আপনার ইউক্রেনের সাথে রাশিয়ার যে চলছে সেখানেও ন্যাটো ইনভলভড আছে ফুললি, ঠিক আছে, জাস্ট ডাইরেক্টলি আসছে না, প্রকারান্তরে তারাও আছে, এটা বোঝাই যায়। নইলে একটা ছোট্ট দেশ রাশিয়ার সাথে 4 বছর 3 বছর যুদ্ধে থাকতে পারে না, এটা সবাই জানে। ইউএসও ইসরায়েলের সাথে ছিল, কিন্তু এখন যেমন ইউএস ডাইরেক্টলি এসেছে B2 বোম্বারের মাধ্যমে। তো সেই ব্যাপারটা, এই যে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা হলো, তাহলে কি এটা দারুণভাবে এক্সকালেট করবে? দেখুন, এক্সকালেট কিভাবে করতে পারে আগে ভাবুন। এক্সকালেট তো আর এদের তরফ থেকে করবে না, কারণ ইউএস ইসরায়েলরা তো ওইখানে বোম্বিং করছেই অ্যাট উইল, সেটা তো নয়। যদি ইরানের তরফ থেকে এক্সকালেশন হয়, মানে ইরান যেমন মিসাইল ছাড়ছে সেগুলো নিয়ে বাজার রিয়্যাক্ট করবে না, কারণ সেটা দেখে নিয়েছে। যদি ইরান ইউএসের কোনো বেস, যেমন বিভিন্ন জায়গায় তো ইউএস মিডল ইস্টে বিভিন্ন বেস তৈরি করে রেখেছে, সেই সব জায়গায় যদি ডাইরেক্ট অ্যাটাক করে, এখনো পর্যন্ত ইরান ইসরায়েলের উপর অ্যাটাক চলছে, যদি এখন ইরান ইউএসের উপর বেসে অ্যাটাক করে, সেইটা একটা এক্সকালেশন পর্যায়ে পৌঁছাবে। তবে আমার তাতেও মনে হয় না যে বাজার খুব একটা একদম ভেঙে পড়বে। হ্যাঁ, সাময়িক একটু রিয়াকশন হয়তো দিল, কিন্তু এরকম নয়, কেননা ইউএস আর ইরান যদি আপনি মানে মিলিটারি শক্তিগতভাবে কম্পেয়ার করেন, এখানে আমি কে ঠিক কে ভুল এই ব্যাপারে যাচ্ছি না। হ্যাঁ, শেয়ার মার্কেটে ওইভাবে চলে না, শেয়ার মার্কেট অন্যভাবে ভাবে। তো সেইখানে যদি আপনি তুল্যমূল্য বিচার করেন যে মিলিটারি পাওয়ারের দিক দিয়ে, সেখানে তো ইরান মানে ইউএস ইরানের থেকে অনেক অনেক গুণ বেশি। সেখানে তেমন মানে সম পরিমাণ যুদ্ধ যে হবে না সেটা সবাই জানে। যদি ইউএস বেসেও একটু হামলা হয়, তারপরে যে ব্যাপার ইউএসের তরফ থেকে ডাইরেক্টলি আসবে, সেইটা সবাই জানে। সুতরাং মার্কেট সেইভাবে রিয়্যাক্ট করবে না যে হ্যাঁ গেল রব হয়ে যাবে, দুটো বড় দেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে, একদমই নয়। দুটো দেশের মধ্যে কোনো তুলনা হয় না মিলিটারি পাওয়ারের দিক দিয়ে, ইউএস অ্যান্ড ইরানের দিক দিয়ে। হ্যাঁ, এইখানে একটা যেটা নিয়ে সব থেকে বেশি ভয়, যেটা আমি আজকে বলছি, সেটা যদি হয় তাহলে মোটামুটি একটু পোর্টফোলিও খালি করে দেওয়ার চান্স আমাদের আছে, অ্যাটলিস্ট আমি তো তাই করব। সেটা কি, এই ইরানকে কেন্দ্র করে ইউএস এখন ইনভলভড হয়েছে। এই ইরানকে কেন্দ্র করে যদি চায়না এবং রাশিয়া ডাইরেক্টলি ইরানের সাপোর্টে এসে এই কনফ্লিক্টে জড়িয়ে পড়ে, যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে এইদিকে ইসরায়েল ইউএস এরা চলে এলো, ন্যাটো তো সাথে সাথে থাকছেই ধরুন, আর এইদিকে ধরুন চায়না, ইরান, আপনার এদিকে রাশিয়া ডাইরেক্টলি ইনভলভ হয়ে পড়লো। এখানে একটা কথা, ডাইরেক্টলি, হ্যাঁ ইনডাইরেক্টলি ছুটমুট ব্যাপারগুলো চলে, ঠিক আছে, আমরা সবাই জানি, কিন্তু ডাইরেক্টলি যদি এইভাবে একটা বড় বিপক্ষের সাথে একটা বড় বিপক্ষের জোটের মধ্যে যদি শুরু হয়ে যায় ইরান কনফ্লিক্টটা নিয়ে, তাহলে মার্কেট খারাপভাবে রিয়্যাক্ট করবে। অয়েলের প্রাইসও দেখবেন তখন প্রায় $90 $100 চলে গেছে, সেইটা একটা খারাপ দিক, তাছাড়া নয়। এইটা যদি হয় তাহলে মার্কেট খুব খারাপভাবে রিয়্যাক্ট করবে মানে আমি একদিনের জন্য রিয়াকশন বলছি না, হয়তো দেখবেন এই পরমাণুর জন্য হয়তো সোমবার কিছু রিয়্যাক্ট করলো, সেইটা ওই একদিনের নেগেটিভ বা একদিনের পজিটিভকে আমি ওরকমভাবে বলছি না। রিয়্যাক্ট করা মানে বাজারে ক্রমাগত ফল হওয়া, 10% বাজার পড়ে যাওয়া,
হ্যাঁ 15% বাজার পড়ে যাওয়া, এই ব্যাপারগুলোকে বলে রিয়াকশন, ঠিক আছে। তো এবং গ্লোবালি এই ব্যাপারটা হবে, শুধু তো ইন্ডিয়াতে নয়। তো সেই রিপারকেশন আমার মনে হয় শুধুমাত্র হতে পারে যদি, যেটা বললাম, যদি এইদিকে রাশিয়া এবং চায়না ইরানকে নিয়ে জড়িয়ে পড়ে এবং ওইদিকে ইউএস ইসরায়েল তো আছেই এবং ন্যাটো চলে আসে, সেই ডাইরেক্ট কনফ্লিক্ট যদি শুরু হয়ে যায়, সেইগুলো নিয়ে একটু হবে। তাছাড়া কিন্তু নয়, তাছাড়া কিন্তু মার্কেট সেই অর্থে রিয়্যাক্ট করার মতো জায়গায় নেই। কারণ বিশ্ব কিন্তু, যদি আপনারা একটু পিছন ফিরে দেখেন, দেখুন এটা অনেকে বলবেন মানবতার দিক দিয়ে খারাপ, এই সেটা তো একটা ব্যাপার আছেই, যে কোনো যুদ্ধই কেউ চায় না, সিভিলিয়ান আলটিমেটলি তো সিভিলিয়ানদেরই যায় ব্যাপার, দুপক্ষেরই। তো সেই ভালো খারাপ সেটা তো ডিসাইড করার আমরা কেউ নই, মানে আমরা কি করতে পারি সেটা একটা ব্যাপার আছে, আমরা যদি মতামত দিতে পারি যাতে শান্তি বহাল থাকুক। ভারতও তাই বলে এসছে যে ডিপ্লোম্যাটিক উপায়ে ব্যাপারগুলোকে রিজলভ করা উচিত। এবার যতই আমরা বলি, মার্কেটের দিক দিয়ে যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে এই যে ব্যাপারগুলো, এই যুদ্ধের ব্যাপারটা পুরো যদি মার্কেটের নিরিখে দেখেন, 1.5-2 বছর 3 বছর ধরেই বাজার যুদ্ধ দেখে এসেছে। সেই ইসরায়েলের সাথে ওই প্যালেস্টাইন ওইসবে কনফ্লিক্ট বলুন, হামাসের কনফ্লিক্ট বলুন, বা রাশিয়া ইউক্রেনের কনফ্লিক্ট বলুন, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসছে, 2-3 বছর ধরে মার্কেট যুদ্ধ দেখে আসছে। সুতরাং ওই বলে না, একটা জিনিস যখন বারবার হয় তখন সেটা গা সওয়া হয়ে যায়, ব্যাপারটা তাই হচ্ছে আস্তে আস্তে মার্কেটের নিরিখে। তাই জন্য যুদ্ধ যদি ওই লেভেলে এক্সকালেট না করে, যেটা আমি বললাম, যেখানে চায়না, রাশিয়া, এদিকে ইউএস, ইসরায়েল এরা ডাইরেক্টলি ইনভলভড হয়ে পড়ছে, তাছাড়া কিন্তু যুদ্ধের কারণে মার্কেটের নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম আছে, কারণ অলরেডি এই ব্যাপারগুলো দেখে এসেছে। এটা হলো প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, সুতরাং মার্কেট নিয়ে এখন কি বুঝতেই পাচ্ছেন, উপরের রেঞ্জটাকে ব্রেকের করার দিকে যাচ্ছে, অবভিয়াসলি বুলিশনেস থাকবে এবং এই রেঞ্জের মধ্যেই চলছে, মানে নিফটি একই জায়গায় আছে, বাজার না ভালো না খারাপ। হ্যাঁ, বুলসরা শুক্রবারের পরে বুলসরা একটু কিন্তু অ্যাক্টিভলি হয়ে আছে, সুতরাং একটু হলেও বায়াস একটু পজিটিভ দিকে থাকবে, আমারও বায়াস একটু পজিটিভ দিকেই আছে। ব্যাস এইটাই। ভালো কখন হবে, 25,100টা যদি স্টে করে, 25,100 যেখানে এই লাইনটা টানা আছে এর উপরে যদি স্টেইংটা করে, এর আগেও একটু গেছিল কিন্তু দেখুন রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল, অতটা স্ট্রেংথ দেখায়নি। এবার দেখা যাক স্ট্রেংথ দেখায় কিনা। সেই স্ট্রেংথটা যদি দেখায় এর উপরে, 25,100 উপরে যদি স্টে করে, দেন বুলসরা আবার নতুন করে জাগবে। তবে 1 মাস ধরে একই জায়গায় কনসলিডেট করছে, ব্রেকআউট দেওয়ার চান্সটাই বেশি এবং সেটা উপরের দিকে হওয়ার চান্সটাই আমার পার্সোনালি একটু বেশি মনে হচ্ছে। এটা কি সোমবারই হবে না সেরকম কিছু বলছি না, কখন হবে কেউ জানে না, সেটা না। তবে যা দেখে মনে হচ্ছে যে উপরের দিকে ব্রেকআউট দেওয়ার চান্সটা, প্রবাবিলিটি যদি বলেন, সেটার একটু প্রবাবিলিটি আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। আচ্ছা, এইবার যেটা একটা সেক্টরের দিকে নজর রাখতে হবে, যে নিফটি নিচে বা এই কনসলিডেশন জোনে আবার ঢুকে যাওয়ার জন্য একটা কারণ হলেও হতে পারে, সেটা হচ্ছে, কখন হতে পারে, সেটা হচ্ছে অ্যাকসেঞ্চার, জানেন একটা আইটি কোম্পানি, অ্যাকসেঞ্চারের রেজাল্ট এসেছে। অ্যাকসেঞ্চার ইন্ডিয়াতে লিস্টেড নয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি বলছি, কেন বলছি সেটাও বলবো। অ্যাকসেঞ্চারের রেজাল্ট এসেছে এবং সেই রেজাল্টে, কোয়ার্টারলি রেজাল্টে ওরা বলেছে যে গ্লোবাল যে অন্যান্য ক্লায়েন্টরা আছে তাদের থেকে খুব একটা কনফিডেন্স পাচ্ছে না, ডিউ টু আনসার্টেনটি। কেন? ট্যারিফের আনসার্টেনটি আছে, প্লাস তার সাথে সাথে এই যে কনফ্লিক্টগুলো চলছে তারও একটা আনসার্টেনটি আছে। এই জন্য কিন্তু তাদের যদি দেখেন রেজাল্ট খুব একটা ভালো হয়নি এবং 7%-এর মতো স্টকটা কারেক্ট করে গত ট্রেডিং সেশনে। তো এইটা বলার কারণ হলো, অ্যাকসেঞ্চারের সাথে কিন্তু আমাদের টিসিএস, মানে একই সেক্টরের সব চারটে বারটে যদি বলেন, টিসিএস, ইনফোসিস, এরা আইটি সেক্টরটা। তো আইটি সেক্টর এই অ্যাকসেঞ্চারের রেজাল্টটাকে বা ওদের যে কমেন্ট্রি এসেছে সেটাকে কিভাবে নেয় সোমবার, সেটা একটা দেখার দিকে আছে, সেই দিকে একটু নজর রাখবেন, ঠিক আছে? আইটির দিকে একটু নজর রাখবেন। অ্যাকসেঞ্চারের রেজাল্টটা কিন্তু আইটি সেক্টর একটু দেখে, কেন অ্যাকসেঞ্চারেরই প্রথমে আসে, তো সেটা আমাদের একটু প্রভাব ফেলে বা একটু আমাদের মার্কেট পার্টিসিপেন্টরা একটু দেখে, সেইটার দিকে একটু নজর রাখবেন। যদিও বলবো গ্লোবাল আনসার্টেনটি অবস্থা তো অনেক দিন ধরেই চলছে, সুতরাং এটা যে খুব একটা আহামরি তা নয়, তাও একটু নজরে আমাদের রাখতে হবে। আচ্ছা,
এইবার আসি, এটা তো একটা ছোট্ট করে বলে দিলাম। আরেকটা যে জিনিস আছে সেটা এখন দেখবেন আইপিও নিয়ে খুব মাতামাতি হচ্ছে। এইচডিবি ফিনান্সিয়াল থেকে শুরু করে এনএসি, আরও বিভিন্ন আইপিও ভালো ভালো কোম্পানির আসতে চলেছে, এরকম অনেক কিছু শুনতে পাচ্ছেন, অনেকের প্রশ্নও আসছে। আমি আইপিও নিয়ে আলাদা একটা ভিডিও করে আপনাদের সামনে সেটা উপস্থাপনা করব, চিন্তা করবেন না। যদি কোনো বড় আইপিও আসে সেক্ষেত্রে মার্কেটের একটু মানে তখন একটু অনেকে টাকা বার করে নিয়ে আইপিওতে লাগাবে বলে সেগুলোও করে অনেক বড় বড় ইনভেস্টাররা, সেগুলোরও একটা রিস্ক থেকে যায়। যদি একসাথে অনেক বড় আইপিও অনেকগুলো চলে আসে সেটাও একটা রিস্ক থাকে। যদিও ইন্ডিয়ান মার্কেট এখন অনেকটাই বড় হয়েছে, তার ডেপথ অনেকটাই বড় হয়েছে, কিন্তু তাও একটা আলোচনার বিষয় থেকে যায়, সেটা নিয়েও আমি আলোচনা করব। নিচে একটু ভিডিওতে জানাবেন যে আপনারা কোন আইপিও নিয়ে আলোচনা চান বা শুনতে চান, সেটা আসুক বা না আসুক, হয়তো ভবিষ্যতে আসবে, কিন্তু আলোচনাটা শুনতে চান সেটা নিয়ে রাখবেন। তাহলে আমি কোনো একটা ভিডিওতে সেই ডেডিকেটেডলি আইপিওর উপর একটা ভিডিও অবশ্যই বানাবো। যাই হোক, নিফটি নিয়ে এটা ছিল মোটামুটি একটু আমার পর্যালোচনা বাজার নিয়ে। আর একটু কনফ্লিক্টের দিকে নজর রাখবেন যে খবরগুলো আসছে। তবে বাজার টেকনিক্যাল, আবারও বলছি, টেকনিক্যাল লেভেল দেখে কাজ করবেন। লেভেল অনুযায়ী একদম ঠিক জায়গায় আছে, কোনো অসুবিধা নেই, এই 2% রেঞ্জের মধ্যেই আছে। যতক্ষণ না 24,500-র নিচে ক্লোজিং দিচ্ছে ততক্ষণ ওয়ারি করার তো তেমন কোনো কারণ আমি দেখছি না। ঠিক আছে, মার্কেট নিয়ে তেমন ওয়ারি করার কারণ দেখছি না। হ্যাঁ, এক এক দিনে হয়তো 100-200 পয়েন্ট নামলো, এই করলো, ঠিক আছে, যতক্ষণ না 24,500 লেভেল, এইটা কিন্তু একটু মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।